ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আগের দিন আমরা একদম অল্প একটু পড়েছিলাম, তাই আজকে আমরা মেন যে গুরুত্বপূর্ণ জিনিস আজকে থেকে শুরু হচ্ছে সেটা আমরা দেখে নেব। ঠিক আছে? তো উপরে হেডিংটা দেখো, দেখেই বুঝতে পারছো যে ধাতুবিদ্যার প্রসঙ্গে জারণ বিজারণ। আচ্ছা, ইনঅর্গানিক কেমিস্ট্রি প্রথমেই আমি তোমাদের যে ধাতু বিশুদ্ধকরণ বা ইলেকট্রোলাইসিস মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি এইসব নিয়ে বলেছি, এবং সেখানে কিছুটা জারণ বিজারণের ব্যাখ্যা দিয়েছি। তো অক্সিজেন বেরিয়ে গেলে বিজারণ হয়, এবং সেই নিজের জারক পদার্থ। অক্সিজেন প্রবেশ করলে তোমার জারণ হয়, সে নিজে বিজারক পদার্থ। ঠিক তেমনি ইলেকট্রন গ্রহণ করলে তার বিজারণ হয়, নিজে জারক পদার্থ। আর ইলেকট্রন বর্জন করলে তার জারণ ঘটে, অর্থাৎ নিজে সে বিজারিত পদার্থ। তো এই হচ্ছে মূল বক্তব্য আমাদের আজকের এই টপিকের। তো প্রথমেই ধাতুবিদ্যার সাহায্যে জারণ বিজারণ। তো জারণ বিজারণ আমরা বুঝে গিয়েছি, জারক পদার্থ বিজারক পদার্থ আমরা বুঝে গেছি। তো এবার আমরা যে ধাতুর বিশুদ্ধকরণ বা ধাতুর নিষ্কাশনে এগুলো কিভাবে ব্যবহৃত হয় সেটা আমরা জানবো। তো প্রথমের উদাহরণটা তোমরা যদি বোর্ডের দিকে তাকাও দেখতে পারবে যে গলিত NaCl এর মধ্যে দিয়ে যদি তড়িৎ চালনা করা হয়, তাহলে Na প্লাস আর Cl মাইনাস বেরোয়। এটা আমরা সবাই এতদিন ধরে ইনঅর্গানিক কেমিস্ট্রি শুরু থেকে দেখছি। তো কি হচ্ছে, যদি প্ল্যাটিনাম অ্যানোড এবং ক্যাথোড নেওয়া হয়, তাহলে পজিটিভ ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ক্যাথোডে গিয়ে বিজারিত হবে, একটা ইলেকট্রন গ্রহণ করে নিস্তরিত হয়ে যাবে Na তে। আর ক্লোরিন যাবে অ্যানোডে গিয়ে জারণ ঘটবে, একটা ইলেকট্রন ত্যাগ করে সে ক্লোরিনে হবে, আরেকটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে Cl2 গ্যাস উৎপন্ন করে। এই হচ্ছে আমাদের ক্যাথোড অ্যানোডে জারণ বিজারণ বিক্রিয়া। এটা আমি বহুবার বলেছি, এটা নিয়ে আশা করছি তোমাদের কোনো ডাউট নেই। ঠিক তেমনি যদি আমরা অ্যালুমিনা নিই, অ্যালুমিনা কি Al2O3, এই অ্যালুমিনিয়ার মধ্যে গলিত অ্যালুমিনিয়ার মধ্যে তড়িৎ চালন করা হয়, তাহলে দেখা যাবে Al3+ আয়ন এবং O2- আয়ন উৎপন্ন হচ্ছে। দেখো O2- আয়ন উৎপন্ন হচ্ছে, তিনটে O2- আয়ন আর দুটো Al2+ আয়ন বিয়োজিত হচ্ছে। এবার এই Al3+ আয়নই আবার ক্যাথোডে যাবে, গিয়ে Al ধাতু আকারে মুক্ত করবে, ক্যাথোডে গিয়ে বিজারণ হবে, বিজারিত হয়ে ইলেকট্রন গ্রহণ করে সে নিস্তরিত Al এ পরিণত হবে। এটা আর এটা একই সিমিলার টাইপের বিক্রিয়া। তাহলে এটা যদি তোমরা বুঝতে পারো, এটাও বুঝতে পারবে। ঠিক আছে? এই গেল। এইবার আসছে আমাদের আর একটা যেটা মেন, যে এইটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। এটা আমি যেবার মাধ্যমিক দিয়েছিলাম সেবারের পরীক্ষায় দিয়েছিল। ঠিক আছে? তো কপারের আকরিক থেকে কি করে কপার নিষ্কাশন করবে, বা জিঙ্কের আকরিক থেকে কিভাবে জিঙ্ক নিষ্কাশন করবে, এবং তোমার লোহার আকরিক থেকে কিভাবে লোহা নিষ্কাশন করবে, এই তিনটে একই জিনিস। শুধু জিঙ্কের ক্ষেত্রে 1400°C এটা অ্যাপ্লিকেবল, আর বাকি সব সেম। তাহলে যদি কপার অক্সাইডের সঙ্গে বিশুদ্ধ কোক চালনা করা হয়, কোক বলতে বিশুদ্ধ কার্বন যদি চালনা করা হয়, তখন তারা বিক্রিয়া করে কপার আর কার্বন মনোঅক্সাইড উৎপন্ন করে। দেখো এই বিক্রিয়াটাই আমি এখানে লিখেছি। CuO কে কোক দ্বারা বিজারিত করে Cu উৎপন্ন করে। ঠিক জিঙ্কের ক্ষেত্রেও তাই, জিঙ্ক অক্সাইডকে কোক দ্বারা যদি 1400°C উষ্ণতায় কোক দ্বারা চালনা করা হয়, তখন Zn আর কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। এটাও কিন্তু এই সেম জিনিস। এইবার লোহায় আসি। লোহাতে যদি রেড হেমাটাইট, আমরা সকলেই জানি Fe2O3, এই রেড হেমাটাইটের সাথে যদি কার্বন চালনা করি অর্থাৎ কোক চালনা করি, তাহলে Fe বেরিয়ে যাবে 3 অণু, 2 অণু, আর 3 অণু কার্বন মনোঅক্সাইড বেরোবে গ্যাস আকারে। কিন্তু এই Feর সাথে Fe2O3 সাথে যদি কার্বন মনোঅক্সাইডও চালনা করি, তাহলেও কিন্তু আমাদের লোহা নিষ্কাশন হয়ে যাবে। তখন কি তৈরি হবে? তখন দুটো Fe অণু তৈরি হবে, আর 3 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, অর্থাৎ CO2 তৈরি হবে, ওটাও গ্যাস আকারে তৈরি হবে। তাহলে এই হচ্ছে এইটুকু যা আমি এখানে লিখেছি তার ব্যাখ্যা। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে একবার ভালো করে পড়ে নেবে, সব এখানে লেখা আছে। তাহলে NaCl গলিত অবস্থায় Na আর Cl- হয়,
ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে বিজারিত হয় আর অ্যানায়ন অ্যানোডে গিয়ে জারিত হয়, ফলে দুজনেই স্থির হয়ে যায়, ফলে সোডিয়াম ধাতুটা আমরা পাই। ঠিক অ্যালুমিনার ক্ষেত্রেও তাই, অ্যালুমিনার সংকেত কি Al2O3, সেই অ্যালুমিনাটা বিভাজিত হয়ে Al3+ প্লাস 2O2 মাইনাস হয়, হওয়ার পরে কি হচ্ছে, অ্যালুমিনিয়ামটা ক্যাটায়ন যেহেতু ক্যাথোডে যাচ্ছে নিজে বিজারিত হচ্ছে, সুস্থিত এল তৈরি করছে, করে এল ধাতু নিষ্কাশিত হচ্ছে। ঠিক তেমনি আমাদের কপার, জিঙ্ক আর লোহার ক্ষেত্রে কি হচ্ছে, যদি কোক চালনা করে দেওয়া হচ্ছে তাহলে জেডেন হলে জেডেন আর সিও, কপার হলে কপার আর সিও, আর লোহা হলে লোহা আর সিও উৎপন্ন হচ্ছে। এখানে জিঙ্কের ক্ষেত্রে 1400°C উল্লেখ করতে হবে। আর লোহার ক্ষেত্রে যদি কোক চালনা না করে কার্বন মনোঅক্সাইডও চালনা করা হয়, তাহলে লোহা উৎপন্ন হচ্ছে, সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, কার্বন মনোঅক্সাইডের জায়গায় কার্বন ডাই গ্যাস অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। তাই আমি এখানে নিচে নিচে লিখেছি দেখো, সিইউও, জেডেনও আর Fe2O3 থেকে অক্সিজেন অপসারিত করে বিজারিত করে যথাক্রমে সিইউ, জেডেন ও Fe উৎপন্ন করা হয়। আশা করছি তোমাদের কারোর এখানে কোনো ডাউট। ঠিক আছে, এই তিনটে পদ্ধতি তোমরা বুঝতে পেরেছো, আমি আশা করছি এখানে কারোর কোনো সমস্যা নেই। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এরপরে আরো দুটো জিনিস আমি দেখিয়ে দেবো। আর সেই দুটো জিনিস দেখানোর আগে এখনই আমি তোমাদের বলে দিচ্ছি, আমি যে সক্রিয়তা শ্রেণীটা তোমাদের লিখেছিলাম, ঠিক আছে, পটাশিয়াম সোডিয়াম ভাবে যে শ্রেণীটা আমি লিখেছিলাম সক্রিয়তা শ্রেণী, পরের দিন সেটা মুখস্থ করে আয়, ঠিক আছে, পরের দিন সেটা মুখস্থ করে আয়, একদম পটাশিয়াম থেকে নিচে রূপো পর্যন্ত, Hg পর্যন্ত পুরো মুখস্থ করে আয়, যেন কোথাও কিছু না বাধে, এটা মুখস্থ করে আয়। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো, এটা মুছে দিয়ে বাকি জিনিসটা আজকে আমি সেটা তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো আমাদের দেখে নেওয়া যাক আজকের শেষ দুটি পয়েন্ট, ঠিক আছে, এই আজকের যে ভিডিওটা এটা কিন্তু সবকটা পয়েন্টই খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে একটা পরীক্ষায় আসতেই পারে, ঠিক আছে। তো আজ এবার দেখো, এই কপার সালফাইডের সঙ্গে মানে কিউপ্রাস সালফাইডের সঙ্গে যদি 3 অণু অক্সিজেন বিক্রিয়া করে, তাহলে দেখো কিউপ্রিক অক্সাইড তৈরি হচ্ছে ও সালফার ডাই অক্সাইড তৈরি হচ্ছে। কিন্তু এই যে বিক্রিয়াতে কিছুটা কিউপ্রাস সালফেট অর্থাৎ Cu2S অবশিষ্ট থাকে, এই Cu2S আবার Cu2 ওর সাথে বিক্রিয়া করছে, করে কপার ধাতুতে বিজারিত করে কপার উৎপন্ন করছে। তাহলে কিছুই না এখানে, তাহলে প্রথমে কিউপ্রাস অক্সাইডের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করানো হচ্ছে, অক্সিজেন বিক্রিয়া করানো হলে কিউপ্রাস অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। কিন্তু এই বিক্রিয়ার ফলে কিছুটা পরিমাণ কিউপ্রাস সালফাইড অবশিষ্ট থেকে যাচ্ছে, সেই অবশিষ্ট কিউপ্রাস সালফাইড কিউপ্রাস অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এবং ওই অক্সাইডের দ্বারা বিজারিত হয়ে কপার উৎপন্ন করছে। এক্ষেত্রে উভয় ধাতু, অর্থাৎ উভয় ধাতু না, হ্যাঁ, এক্ষেত্রে এই যে Cu2S আর CuO এই দুটোই কিন্তু Cu দ্বারা Cu তে বিজারিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এর সালফার বেরিয়ে যাচ্ছে, এর অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে দুজনেই বিজারিত হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা ট্রিকি জিনিস, প্রথমে কিউপ্রাস সালফাইড থাকছে, সেটাকে অক্সিজেন দ্বারা বিক্রিয়া করালে কিউপ্রাস অক্সাইড তৈরি হচ্ছে আর সালফার ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। এই বিক্রিয়া করালে দেখা যাচ্ছে এই কিউপ্রাস সালফাইড কিছুটা পরিমাণে অবশিষ্ট, এই অবশিষ্ট কিউপ্রাস সালফাইড এবং উৎপন্ন কিউপ্রাস অক্সাইড এক বিক্রিয়া করে তৈরি হচ্ছে ধাতব কপার। আর এক্ষেত্রে এই কিউপ্রাস সালফাইড এবং কিউপ্রাস অক্সাইড উভয়ই বিজারিত হয়ে কপার উৎপন্ন করছে। এই যে উভয় কপার দ্বারা বিজারিত হয়ে যাচ্ছে, এটাকেই আমরা বলছি শত বিজারণ পদ্ধতি, অর্থাৎ দুটো যৌগই আমাদের বিজারিত হয়ে কপারে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আর এই হচ্ছে বিক্রিয়া CuS প্লাস 2CuO 6Cu প্লাস সালফার ডাই অক্সাইড।
তাহলে এই বিক্রিয়াটা লেখার পরে এই বিক্রিয়াটা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এটা যদি পরীক্ষায় কখনো দেয় তোমরা লিখবে যে কিউ প্লাস সালফাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করলে কিউ প্লাস অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং বিক্রিয়া শেষে লক্ষ্য করা যায় যে কিছু পরিমাণ কিউ প্লাস সালফাইড অবশিষ্ট রয়ে গেছে। এই অবশিষ্ট কিউ প্লাস সালফাইড উৎপন্ন কিউ প্লাস অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এবং উভয়ই বিজারিত হয়ে সিইউতে বিজারিত হয়, উভয়ই সিইউতে বিজারিত হয়ে সিইউ ধাতু উৎপন্ন করে। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি শতবিজারণ পদ্ধতি, অর্থাৎ Cu2s plus 2Cu2O is equal to 6CO plus SO2 নিয়ে গ্যাস আকারে এই চলে আসে। এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখে নেব থার্মিক বিজারণ। সক্রিয়তা শ্রেণীটা মুখস্থ করে আসবে অবশ্যই। দেখো এইখানে কিন্তু এই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটেছে, যেহেতু এফির উপরে এল অবস্থিত তাই এল এই এফি কে প্রতিস্থাপিত করে দিয়ে এফি মুক্ত করে দিয়েছে। আগে বিক্রিয়াটা দেখে নাও, Fe2O3 প্লাস 2Al সমান সমান Al2O3 প্লাস 2Fe। শুধু এই এফিটার পরিবর্তন হয়ে এখানে চলে এসেছে আর এই এলটা পরিবর্তিত হয়ে এখানে চলে এসেছে। এটা হলো কেন? এটা ওই সক্রিয়তা শ্রেণী যে আগের দিন পড়িয়েছিলাম, কারণ যদি মনে থাকে তাহলে দেখবা আমাদের এফির উপরে এল আছে, ঠিক আছে? সেই জন্য এই প্রতিস্থাপন বিক্রিয়াটা হলো। তাহলে থার্মিক পদ্ধতিতে কি হচ্ছে? থার্মিক পদ্ধতি হচ্ছে যে লোহার অক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে দেওয়া হলো এবং সেটাকে একটা ফায়ার ক্লে নির্মিত পাত্রে নিয়ে এসে বেরিয়াম পারক্সাইড আর পটাশিয়াম ক্লোরেট এর মিশ্রণে রেখে এমজি ফিতে দিয়ে যদি আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে বেরিয়াম পারক্সাইড আর পটাশিয়াম ক্লোরেট খুব উচ্চ উষ্ণতা তৈরি করে। এই উষ্ণতায় Fe2O3 দ্বারা বিজারিত হয়ে এফি উৎপন্ন করে। এর উষ্ণতা হচ্ছে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কন্ডিশনে তোমরা লিখবে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপ চিহ্ন দিলেও হবে যেহেতু এটা লিখবে এই। তাহলে থার্মিক বিজারণ এর ব্যবহার কিন্তু আমরা রেল লাইনের পাতে করি। দুটি লোহার পাতের মাঝখানে যে ফাঁক থাকে সেটাই জোড়া লাগানো হচ্ছে থার্মিক বিজারণ বা থার্মিক পদ্ধতি। তাহলে ধাতুর জারণ বিজারণের প্রসঙ্গে, ধাতুবিদ্যার প্রসঙ্গে জারণ বিজারণ হচ্ছে এইটুকু, ঠিক আছে? খুবই অল্প পড়াচ্ছি, তোমরাও জানো আমিও জানি, কিন্তু এই অল্প পড়তে হবে, ভালো করে পড়তে হবে। সিলেবাস বেশি বাকি নেই, টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ হয়ে যাবে। ফলে খুবই ইম্পর্টেন্ট জায়গায় আমরা এখন পড়াশোনা করছি, ফলে এখানে তাড়াহুড়ো করা যাবে না। এই জিনিসগুলো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এটা আমি বলে দিলাম। তাই থার্মিক পদ্ধতিতে কি লিখবে? যে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম না সরি আয়রন অক্সাইড, বা এটাকে আমরা বলে থাকি রেড হেমাটাইট। আয়রন অক্সাইডকে অ্যালুমিনিয়াম লৌহ চূর্ণের সঙ্গে মিশ্রিত করে একটি বিশেষ ফায়ার ক্লে নির্মিত পাত্রে বেরিয়াম পারক্সাইড এবং পটাশিয়াম ক্লোরেটের সাহায্যে এমজি ফিতা দিয়ে যদি আগুন ধরানো হয় তখন বেরিয়াম পারক্সাইড আর পটাশিয়াম ক্রোমেট উত্তপ্ত হয় এবং প্রচুর উচ্চ উষ্ণতা তৈরি করে। এই উচ্চ উষ্ণতায় আমাদের আয়রন অক্সাইড অ্যালুমিনিয়াম চূর্ণের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ অ্যালুমিনা আর আমাদের ধাতব লোহাকে বের করে দেয়। এই পদ্ধতিকে আমরা বলছি থার্মিক বিজারণ। আর এই উৎপন্ন গলিত এফি থার্মিক নল দিয়ে একটি পাত্রে জমা হয়। এই হচ্ছে থার্মিক পদ্ধতির মূল ডেফিনেশন। ব্যবহার: দুটি ভাঙা ধাতব দণ্ড জোড়া লাগাতে এবং রেল লাইনের ফাঁকে এই ধরনের পদ্ধতি লক্ষ্য করা যায়। এইটা লিখলে 3-এ 3 কেউ ঠেকাতে পারবে না। থার্মিক বিজারণ দিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে,
1 নম্বরে আসুক, 2 নম্বরে আসুক, 3 নম্বরে আসুক, এমসিকিউতে আসুক, আসতেই পারি। ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট টপিক আজকে আমি তোমাদের পড়ালাম। এই ভিডিওটা একবার দেখলে, আমি জানি তোমরা 100% বুঝে গেছো, কিন্তু আমি তাও বলবো এই ভিডিওটা আরো একবার দেখবে। আজকে ভিডিওটা লাইভ ক্লাস করলে, করার পরে বাড়িতে একবার ফার্স্ট রিডিং করবে, আজকেই করবে, নিয়ে কালকের দিন আবার তোমরা এটাকে রিভাইজ করবে, করার পরে পরের দিন মানে আমার ক্লাস যেদিন থাকবে ঠিক তার আগের দিন এই ভিডিওটা আবার দেখে আবার রিভাইজ দিয়ে রাখ। আর তোমাদের আমি একটা পড়া দিচ্ছি, সেটা হচ্ছে সক্রিয়তা শ্রেণী। এই সক্রিয়তা শ্রেণীটা যেন সবাই পড়ে আসে। সক্রিয়তা শ্রেণীটা সবাই পড়ে আসে। আমি আগেই পড়িয়ে দিয়েছিলাম, পটাশিয়াম থেকে শুরু, এজিতে গিয়ে শেষ, মাঝখানে এইচ আছে, এখানে কটা ধাতু আছে, এখানে কটা ধাতু আছে। আমি এখন এটা লিখে দেবো না, তার ইচ্ছাকৃত আমি লিখে দেবো না, কারণ আমি তোমাদের এটা পড়িয়ে দিয়েছি, এটা তোমরা দায়িত্ব সহকারে পড়ে আসবে। এবং আজকের ভিডিওতে যারা যারা এটা জানো বা যারা পড়েছো, মুখস্থ করেছো, তারা পারলে কমেন্ট করো, আমি তাদের বুঝতে পারবো তাহলে তারা কি ধরনের পড়াশোনা করছে। যদি এইটা তারা পড়াশোনা করে কমেন্ট করো, আমি এটা বুঝবো। আর যদি কেউ বই দেখে কমেন্ট করো, আমি বুঝতে পারবো না, কিন্তু তোমার ক্ষতিটা তোমারই হবে। ঠিক আছে? তো আশা করছি ভিডিওতে তোমরা আজকে যা পড়ালাম সব বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে, আমি যে পদ্ধতি তোমাদের বললাম সেই পদ্ধতি অবলম্বন করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, আমি আবার এই জায়গাটা একটা ছোট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তারাও যেন আমাদের চ্যানেলের পড়ানোর পদ্ধতি বা আমাদের উপস্থাপনা দেখতে পারে, সেই চেষ্টাটা করো। ঠিক আছে? আমাদের অন্যান্য স্যাররাও তোমাদের পড়াচ্ছে, আশা করছি প্রায় অনেক সাবজেক্টের সিলেবাস প্রায় শেষের দিকে। ঠিক আছে? তো ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো সমস্ত ভিডিওর আপডেট পেতে, আর বেল আইকনটি ক্লিক করে রেখো সঠিক সময়, যাতে তোমাদের কাছে আমাদের ক্লাসের নোটিফিকেশনটা চলে আসে। ক্লাসের রুটিন দেয়া আছে ঠিকই, কিন্তু নোটিফিকেশন এলে তোমাদের মনোসংযোগ সেই দিকে আরো ভালোভাবে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।